পদ্মা সেতু বাঙালির গর্বের সেতু। এই সেতু নির্মাণ বাংলাদেশ সম্পর্কে বিশ্বের ধারণা পাল্টে দিয়েছে। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী। বিএনপি রিজিওনাল কানেক্টিভিটির মর্ম বোঝে না, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই, এতে অক্ষুণ্ণ থাকবে শিক্ষকদের স্বার্থ, বললেন পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা। সিলেট ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, হবিগঞ্জে ফের বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। নির্বাচনে লেবার পার্টির বিপুল বিজয়ের পর মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করলেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটেনের প্রথম নারী অর্থমন্ত্রী হলেন র্যাচেল রিভস। এবং জার্মানি ও পর্তুগালকে হারিয়ে ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্পেন ও ফ্রান্স। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুকে গর্বের প্রতীক হিসেবে আখ্যায়িত করে বলেছেন, নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মিত হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় এখন বাংলাদেশকে যথাযথ মূল্যায়ন করছে। তিনি গতকাল বিকেলে পদ্মা সেতুর মাওপ্রান্তে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজের সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, এখন বাংলাদেশ শুনলেই মানুষ সমীহ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। গত 2 বছরে পদ্মা সেতুর টোল প্রাপ্তিতে সংশ্লিষ্ট সকলের মতো নিজের সন্তুষ্টি ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, টাকার অঙ্ক দিয়ে এটা বিচার করা যাবে না, কারণ এই সেতু বাংলাদেশের গর্বের সেতু। আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। প্রধানমন্ত্রী বলেন, সরকারের এখন লক্ষ্য হচ্ছে আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। পদ্মা সেতু নির্মাণ বন্ধে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা স্মরণ করে তিনি বলেন, অনেক বাধা অতিক্রম করে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। শেখ হাসিনা আরও বলেন, পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের দ্বার উন্মোচন করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যি কৃতজ্ঞ, আর কৃতজ্ঞ আমার দেশবাসীর কাছে। যখন সবাই না করছে, আমি যখন বলছি আমি করব, আজকে যে পদ্মা সেতু শেষ করতে পেরেছি আমরা, আর যা আমার দক্ষিণ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের দ্বার উন্মোচিত হয়েছে। আমাজনের পরে সবথেকে খরস্রোতা হচ্ছে পদ্মা নদী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক দুর্যোগ সবকিছু অতিক্রম করে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে দুর্যোগে মৃত্যুবরণকারী এবং সেতুর কাজে সম্পৃক্ত ছিলেন এমন যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি সাবেক যোগাযোগ মন্ত্রী প্রয়াত সৈয়দ আবুল হোসেন এবং প্রকৌশলী গবেষক ও বিজ্ঞানী অধ্যাপক ড জামিলুর রেজা চৌধুরীকেও শ্রদ্ধাভরে স্মরণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেতু বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মনজুর হোসেন। প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম সমাপনী বক্তব্য উপস্থাপন করেন। সাবেক মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে পদ্মা সেতুর উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এর আগে প্রধানমন্ত্রী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এদিকে মুন্সিগঞ্জে অনুষ্ঠিত পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে 2 দিনের সফরে গতকাল সন্ধ্যায় গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও 1975 সালের 15ই আগস্টের হত্যাকাণ্ডের অন্যান্য শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীন বাংলাদেশের স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। রাতে শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে রাত্রি যাপন করেন। আজ প্রধানমন্ত্রী
গিমাডাঙ্গা টঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং দলীয় নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। 2 দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে ঢাকার উদ্দেশ্যে টঙ্গিপাড়া ত্যাগ করবেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের সোনালী ফসল পদ্মা সেতু। পদ্মা বহুমুখী সেতু নির্মাণ কাজের সমাপনী উপলক্ষে গতকাল পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও দূরদর্শিতা বিশাল সম্পদ, সংকটেও তিনি অকুতোভয়ে এগিয়ে যান। আপনার সাহস, আপনার দূরদর্শিতা আমাদের বিশাল সম্পদ। আপনি অকুতোভয়ে সংকটে এগিয়ে যান, এটা আমাদের সাহস সিদ্ধ করে। অসত্যের কাছে নত নাহি হবে শীত, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় তীর। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন না করতে চাইলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব টাকায় পদ্মা সেতু করার ঘোষণা দিয়েছিলেন। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে, শেখ হাসিনা পদ্মা সেতু করতে সংসদে ও সারা দেশের বহু মানুষের দাবি উঠেছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন কোনোভাবেই তিনি তার নাম ব্যবহার করবেন না, সেতুর নাম পদ্মা নদীর নামেই হবে। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন, ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাথে বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি বাড়ানোর মাধ্যমে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই কানেক্টিভিটির মর্ম বিএনপির বোধগম্য নয়। তিনি গতকাল নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভারতের সাথে কানেক্টিভিটি ও সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে বিএনপির সমালোচনাকে অবান্তর উল্লেখ করে ড হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ ভারতের উপর দিয়ে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করছে, এতে ভারতের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যায়নি। তিনি বলেন, বাংলাদেশ কানেক্টিভিটি বাড়ানোর জন্য ভারতের সাথে বিভিন্ন সমঝোতা করেছে, নেপালের সাথেও কানেক্টিভিটি হবে। সভায় অন্যান্যের মধ্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি বক্তব্য রাখেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পৃথিবীতে সবচেয়ে বড় চলমান যুদ্ধ হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ, যা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি গতকাল রাজধানীতে রোটারি ক্লাব অব ঢাকা পাথফাইন্ডার্স 2024-2025 বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। পরিবেশ মন্ত্রী বলেন, মানুষ প্রকৃতির অংশ, তাই নিজেদের অস্তিত্বের জন্য নির্বিচারে প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংস অবশ্যই বন্ধ করতে হবে। তিনি এ সময় প্লাস্টিক দূষণ রোধে সবাইকে কাজ করার আহ্বান জানান। সামাজিক সুরক্ষা নিশ্চিতে সরকারের আরেক মানবিক পদক্ষেপ সর্বজনীন পেনশন স্কিমের আওতায় চালু হওয়া প্রত্যয় স্কিম। বিভিন্ন শাসিত, স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরতদের অধিকতর আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে এ স্কিমের মাধ্যমে। সেই সাথে প্রত্যয় স্কিম নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা। বিস্তারিত প্রতিবেদনে। দেশের সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি জীবনের শেষ অবধি আর্থিক নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ সর্বজনীন পেনশন স্কিম। এ পেনশন স্কিমের আওতায় বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে শেষ বয়সে আর্থিক অনিশ্চয়তা দূরসহ নানামুখী সেবা গ্রহণের পথ আরও অবারিত হচ্ছে। বিভিন্ন স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও তাদের অঙ্গ প্রতিষ্ঠানগুলো কর্মকর্তা কর্মচারীদের সর্বজনীন পেনশন ব্যবস্থার অন্তর্ভুক্ত করতে চালু হয়েছে আরেক স্কিম প্রত্যয়। গেল 1 জুলাই থেকে যারাই স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থার চাকরিতে যারাই যোগ দেবেন, বাধ্যতামূলকভাবে তাদের প্রত্যয় স্কিমে যুক্ত করা হবে। সেই সাথে অবসর নিতে এখনো 10 বছর বাকি আছে। এসব প্রতিষ্ঠানের কেউ চাইলেই এই স্কিম সুবিধা নিতে পারবেন। এর আওতায়
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থার কর্মকর্তা কর্মচারীর প্রাপ্ত মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকার মধ্যে যেটি কম সেটি কেটে নেওয়া যাবে, আর সমপরিমাণ অর্থ দেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা। এরপর মোট অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পেনশন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পরিচালিত কর্পাস হিসেবে জমা করবে। এ প্রক্রিয়ায় কর্মকর্তা কর্মচারীর পেনশন ফান্ড গঠিত হবে। এ ফান্ডের অর্থ লাভজনক খাতে বিনিয়োগ করবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন সংস্থাটির সদস্য গোলাম মোস্তফা। প্রত্যয় স্কিমের সুবিধা হলো যে যারা স্বশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের অনেকগুলো প্রতিষ্ঠানে এখন পেনশন সিস্টেম নাই। যেমন এই প্রতিষ্ঠানের সংখ্যা 403টা, মাত্র 90টার মধ্যে পেনশন প্রচলিত আছে, বাকি সবগুলোতে সিপিএফ বা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড কার্যকর আছে। কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড যাদের আছে তারা এককালীন গ্র্যাচুইটি পায় কিন্তু কোনো পেনশন পায় না। এই প্রত্যয় স্কিম প্রবর্তনের ফলে সকল স্বশাসিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীরা একটা ফান্ডেড ডিফাইন্ড কন্ট্রিবিউটরি পেনশন ব্যবস্থার আওতায় আসবেন। উদাহরণস্বরূপ কোন কর্মকর্তা বা কর্মচারী যদি মাসে 2,500 টাকা হারে জমা দেন তাহলে সরকারও জমা দেবে সমপরিমাণ অর্থ। এ প্রক্রিয়ায় 30 বছর চাঁদা দিয়ে যাওয়ার পর তিনি যখন অবসরে যাবেন, অর্থাৎ 60 বছর বয়স থেকে তিনি প্রতি মাসে 62,330 টাকা পাবেন। সব মিলিয়ে এর আওতায় 75 বছর বয়সী একজন ব্যক্তি পাবেন 1,12,19,400 টাকা, যা তার জমার 12 গুণেরও বেশি। জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা কথা বলেন প্রত্যয় স্কিম নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলনের বিষয়েও। শিক্ষকদের আন্দোলন বিষয়ে আমি বলবো যে কিছু কিছু বিষয় ছিল যেটা প্রত্যয় স্কিমে হয়তো উল্লেখ করার প্রয়োজন নাই, এই জন্য উল্লেখ করা হয়নি। যেমন পিআরএল, তারপরে ছুটির নগদায়ন, এই জিনিসগুলো আসলে প্রত্যয় স্কিমের উল্লেখ করা হয়নি, কিন্তু এগুলো বাতিল করা হয়। ফলে শিক্ষকদের মধ্যে হয়তো ধারণা জন্মেছে যেহেতু প্রত্যয় স্কিমে নাই এ ধরনের কিছু কিছু ইস্যু, তাহলে বোধহয় বাতিল করে দেওয়া হয়েছে। আসলে বাতিল করা হয়। এই জন্য কোনো ইস্যুতে হয়তো একটু অস্পষ্টতা ছিল এবং কোনো ইস্যুতে ভুল বোঝাবুঝি ছিল, যেটা পেনশন কর্তৃপক্ষ অর্থ বিভাগের মাধ্যমে জারিকৃত ফেসবুকিং এটা পরিষ্কার করার চেষ্টা করেছে। সুখে ভরবে আগামীর দিন, পেনশন এখন সর্বজনীন। এই স্লোগান নিয়ে গেল বছরের আগস্টে সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে যে স্কিমগুলো চালু হয়েছিল তা হল প্রবাস, প্রগতি, সুরক্ষা এবং সমতা। শোভন ইসলাম, বাংলাদেশ বেতার। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতারের সকাল 7টার সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট betar.gov.bd-তে। এছাড়াও শুনতে পাচ্ছেন বার্তা বিভাগের ফেসবুক পেজ facebook.com/বাংলাদেশ বেতার নিউজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি। খবরের বাকি অংশ পড়ছি ঝর্ণা আলমগীর। স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে গতকাল মালয়েশিয়ার পার্লামেন্টে মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর স্পিকার তান সেরি দাতো ড জোহারি বিন আবদুলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠককালে তারা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ সম্পর্ক, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ, রোহিঙ্গা ইস্যু, সংসদীয় মৈত্রী গ্রুপ সহ শ্রম বাজার, শিক্ষা ও পর্যটন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এ সময় ড শিরিন শারমিন চৌধুরী বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম রাষ্ট্র হিসেবে মালয়েশিয়া বাংলাদেশকে স্বাধীনতার পরপরই স্বীকৃতি দিয়েছিল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে মালয়েশিয়া সফর করেছিলেন। আসিয়ানের সভাপতি হিসেবে রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া দৃঢ় ভূমিকা পালন করবে বলেও ড শিরিন শারমিন চৌধুরী আশাবাদ ব্যক্ত করেন। মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারার পানি কয়েকটি স্থানে কমেছে, তবে বেশ কয়েকটি স্থানে পানি বিপদ সীমার উপরে প্রবাহিত হচ্ছে। বন্যার কারণে সিলেট বিভাগের 5,054টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 889টিতে পাঠদান কার্যক্রম স্থগিত রয়েছে। এর মধ্যে কয়েকটি বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। জেলা প্রশাসনের তথ্য মতে বিভাগে বন্যার্তর সংখ্যা 6.5 লাখ। 366টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে
প্রায় 20,000 মানুষ অবস্থান করছেন। অপরদিকে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে মৌলভীবাজারে, তবে মনু নদীর পানি কমতে থাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। এদিকে হবিগঞ্জে নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। জেলার আজমিরিগঞ্জ উপজেলার বদলপুর এলাকায় নদীর বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে। এবার আন্তর্জাতিক সংবাদ। লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়ের পর নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন। এতে যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী হন র্যাচেল রিভস। 25 জন সদস্যের মন্ত্রিসভায় রেকর্ড 11 জন নারী সদস্যদের মধ্যে উপপ্রধানমন্ত্রী হচ্ছেন অ্যাঞ্জেলা রায়নার। গতকাল ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে কিয়ার স্টারমার তার প্রথম বক্তৃতায় সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে রাজনীতি অঙ্গনে আস্থা পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 জুলাই নির্বাচনে লেবার পার্টির ঐতিহাসিক বিজয় এবং গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ব্রিটিশ লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন। যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে চিঠিটি পাঠিয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনে তার পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়ে টিকে থাকার এবং চূড়ান্ত বিতর্কে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। উইসকনসিনের মেডিসনে এক সমাবেশে গত সপ্তাহে সিএনএন বিতর্কে 81 বছর বয়সী বাইডেন তার হতাশাজনক পারফরম্যান্সের বিষয়টি স্বীকার করেন। জো বাইডেন বলেন তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে আছেন এবং পুনরায় জয়লাভ করতে যাচ্ছেন। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি হামলায় 7 জন ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ফিলিস্তিনিদের বারবার বাস্তুচ্যুত করার মধ্যেই গাজা জুড়ে ইসরায়েলি বোমা বর্ষণ অব্যাহত রয়েছে। হামাস জানায় তারা গাজায় কোনো বিদেশি বাহিনী মোতায়েন কিংবা ওই অঞ্চলের স্বাধীন ফিলিস্তিনি প্রশাসনকে খর্ব করে এমন পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে। এখন শুনুন কৃষি সংবাদ। কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি এআইপি সম্মাননা 2021 পাচ্ছেন 22 জন। এআইপি নীতিমালা 2019-এর আলোকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 5টি ক্যাটাগরিতে তারা নির্বাচিত হয়েছেন। কৃষি মন্ত্রণালয় এই নীতিমালার আলোকে 2020 সাল থেকে এই সম্মাননা দিচ্ছে। আগামীকাল সকাল 10টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে 2021 সালের এআইপি পুরস্কার প্রদান করা হবে। কৃষি মন্ত্রণালয় জানায় এআইপি কার্ডের মেয়াদকাল হচ্ছে 1 বছর। এআইপিগণ সিআইপিদের মতো সুযোগ সুবিধা পান। খেলার খবর। ফুটবল। ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে ফ্রান্স ও স্পেন। গতরাতে স্পেনে জার্মানিকে 2-1 গোলে এবং ফ্রান্স টাইব্রেকারে 5-3 গোলে পর্তুগালকে পরাজিত করে। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কানাডা এখন ভেনেজুয়েলার মোকাবেলা করছে। বাংলাদেশের দাবার জনপ্রিয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান গতকাল সন্ধ্যায় খেলারত অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 49 বছর। জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। এদিকে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হচ্ছে 5টা 17 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 50 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। পদ্মা সেতু বাঙালির গর্বের সেতু। এই সেতু নির্মাণ বাংলাদেশ সম্পর্কে বিশ্বের ধারণা পাল্টে দিয়েছে। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী। বিএনপি রিজিওনাল কানেক্টিভিটির মর্ম বোঝে না, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই, এতে অক্ষুণ্ণ থাকবে শিক্ষকদের স্বার্থ, বললেন পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা। সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। হবিগঞ্জে ফের বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। নির্বাচনে লেবার পার্টির বিপুল বিজয়ের পর মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করলেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটেনের প্রথম নারী অর্থমন্ত্রী হলেন র্যাচেল রিভস। এবং জার্মানি ও পর্তুগালকে হারিয়ে ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্পেন ও ফ্রান্স।
বাংলাদেশ বেতারের সকাল 7টার সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট betar.gov.bd-তে। এছাড়া বার্তা বিভাগের ফেসবুক পেজ facebook.com/বাংলাদেশ বেতার নিউজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে শুনতে পাবেন প্রচারিত সংবাদ। খবর শেষ হল।